Mirchi Plus presents Har Him Horror. অদিতি যতদিন সংসারে ছিল মুখ বুজে সমস্ত দায় দায়িত্ব পালন করত। সংসারের লোকজনের একেবারে যে অভিযোগ ছিল না তা নয়, তবে জ্ঞানত অদিতি কাউকে অভিযোগের অবকাশ দেয়নি। এমনকি রক্তাল্পতার মতো কঠিন রোগ বাঁধিয়ে চিকিৎসার অভাবেই সে কোনো রকমে টিকে আছে, সে কথাও সবাই প্রায় ভুলতে বসেছিল। তারপর শরীর ক্রমশ দুর্বল হতে হতে একদিন আচমকাই বিছানা নিল। আর সংসারের যজ্ঞে ফিরে আসা হল না অদিতির। তার বেশ কিছুদিন পর থেকে সমস্যাটা শুরু হলো। অদিতি বাড়ির সবাইকেই কম বেশি ভালোবাসত এবং ওর ধারণা ছিল বাড়ির প্রত্যেকেই ওকে ভালোবাসে। ভেবেছিল ওর অভাব কোনোদিনই মিটবে না। কিন্তু কদিন পরেই কাপড় কাচা আর বাসন মাজার জন্য একজন, রান্নাবান্না করার জন্য একজন, আর অদিতির শয্যাশায়ী শ্বশুরকে দেখার জন্য একজন, অর্থাৎ 3 জন লোক রাখা হলো। তাতেই মোটামুটি অদিতির অভাবটুকু মিটে গেল। যে পরিবারের ওর জন্য শোকে ভেসে যাওয়ার কথা ছিল, সে পরিবারের বিন্দুমাত্র হেলদোলও দেখা গেল না দিন 10 পর থেকে। আর এই ব্যাপারটাই অদিতির সম্মানে লাগল। কেমন যেন ভেতর ভেতর রাগে আর কষ্টে ক্ষেপে উঠল অদিতি। ওর প্রথম রাগের কোপে পড়েছিল ওর স্বামী ধ্রুববাবু। অদিতি আসার পর ধ্রুববাবু কোনোদিন 1 গ্লাস জলও গড়িয়ে খাননি। এমনকি বাইরে বেরোলে রুমাল, ঘড়ি, মানিব্যাগ, ছাতা হাতের কাছে না এগিয়ে দিলে ভদ্রলোক সেদিন সেসব নিতে বেমালুম ভুলে যেতেন। কিন্তু ফিরে এসে সেসব নিয়ে অদিতিকে কথা শোনাতে কোনোদিনই ভুলতেন না। অথচ অদিতি মারা যাওয়ার পর থেকে ধ্রুববাবু দিব্যি অভ্যেস পাল্টালেন। কোথাও বেরোবার আগে ঠিকই ঘড়িখানা খুঁজে নিয়ে হাতে পড়ে নিতেন, রুমাল মানিব্যাগ পকেটে ঢোকাতেন, ছাতাটাও বগল দাবা করতে ভুলতেন না। আর এসব দেখেই রাগে অদিতির দাঁতগুলো শিরশির করে উঠল। নিজেকে সামলে রাখতে পারল না, ঘাড়ের কাছে বসিয়ে দিল কামড়। 2খানা ছিদ্রপথে বেরিয়ে এলো রক্ত। ব্যাস এইটুকুই। ধ্রুববাবু বেশি কিছু টের পেলেন না। দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছিলেন, কিন্তু খানিকটা সময় পার হওয়ার পরই মনে হতে লাগল অদিতি থাকলে বড় ভালো হতো। কোনো কাজই গুছিয়ে করতে পারছিলেন না। যেমন 2তলা থেকে 1তলার কলঘরে স্নান করতে আসার পর খেয়াল করলেন গামছাটাই আনতে ভুলে গেছেন। ভুলবশত ডেকেও ফেলেছিলেন, অদিতি গামছাটা দাও তো। পরক্ষণেই মনে পড়ল তার সংসারে অদিতি নিভেছে, ফুরিয়েছে। অদিতির প্রয়োজন যদিও ফুরোয়নি। অদিতি ব্যাপারটায় যার পরনাই স্বস্তি পেল। নিজের আপাদমস্তক নির্বিবাদী ধন্যবাদহীন প্রাণপাতের অভাবটুকুও লোকে টের না পেলে আর কি থাকল। শুধু ধ্রুববাবুকে অপদস্থ করেই থামেনি অদিতি। এরপর ওর নজর পড়ল বুড়ো শ্বশুরের দিকে। শয্যাশায়ী লোকখানাও কম হাড়ে বজ্জাত নয়। কতবার তার দেখভালের জন্য আলাদা একটা লোক রাখার কথা উঠেছিল, কিন্তু প্রতিবারই ভদ্রলোক সে প্রস্তাব নাকচ করে বলেছেন, আমার বৌমা ছাড়া কারো হাতে আমি খাবো না। সেই ভদ্রলোক কিন্তু নাওয়া খাওয়া মোটে বন্ধ করেননি। দিব্যি নতুন আয়ের হাতে খাচ্ছেন দাচ্ছেন। তার বৌমা যে আর নেই এ ব্যাপারটা দিব্যি মেনে নিয়েছেন। অদিতি তাকেও রেয়াত করল না।
ঘাড়ের কাছে ফের একখানা আলতো কামড়। অদিতির শ্বশুর মশাইয়ের তারপর থেকেই শুরু হলো ঝঞ্ঝাট। বৌমা বৌমা করে হেদিয়ে মরতে শুরু করলেন। নতুন আয়ার হাতে আর কিচ্ছুটি খেলেন না। সে এক বিভৎস ঝঞ্ঝাটের ব্যাপার। আর তাতেও অদিতির আনন্দ বিন্দুমাত্র কম হল না। গোটা সংসারকে অপদস্থ করার রোগ চেপে গেল ওর মাথায়। অদিতির মনে হলো ধরে ধরে সংসারের প্রতিটা মানুষকে ও নিজের অভাব টের পাওয়াবেই। এ সংসার মিথ্যে প্রশংসা করে ওকে খাটিয়ে মেরেছিল। শুধুমাত্র মেকি নির্ভরশীলতার মায়ায় জড়িয়ে রেখেছিল আষ্ঠে পৃষ্ঠে। একমাত্র ছেলে, সে নাকি মায়ের হাতের ভাত ডাল তরকারি ছাড়া খেতে পারে না। তাই প্রতিদিন ভোরে উঠে অদিতিকে রাঁধতে হতো। ছেলে খেয়ে অফিস বেরোবে, বাইরে খেলে তার নাকি পেটের সমস্যা হয়। অথচ যেই রিলের ব্যাটনটি মায়ের হাত থেকে বউয়ের হাতে গেল, অমনি মাঝে মধ্যেই ক্যান্টিনে খাওয়া শুরু হলো। পেটের সমস্যা তো দূর, অম্বলের চোঁয়া ঢেকুর অব্দি উঠল না। এসব কি অদিতি সহ্য করতে পারে? সন্ধে ওর আদরের বাবুসোনা চাইনিজের প্যাকেট নিয়ে ফিরছিল। অন্ধকার রাস্তায় মাঝে মধ্যে ভূতের মতো দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্ট, আলো ছড়াবার ব্যর্থ প্রচেষ্টায়। সেসব এড়িয়ে অদিতি ওর বাবুসোনার ঘাড়ে আলতো করে দাঁত বসালো। সামান্য রক্তের রেখা নেমে এলো ঘাড় বরাবর। শুরু হলো দস্তুর মতো পেটের গন্ডগোল। ডাক্তার বদ্যি করে জানা গেল পাকাপোক্তভাবে বাবুসোনাকে বাড়ির খাবারই খেতে হবে। যথারীতি বৌমার ঝামেলা বাড়ল। সাধের ঘুম ছেড়ে এত রান্নাবান্নার হ্যাপা। আস্তে আস্তে তরি তরকারি কমে এসে ব্যাপারটা সত্যি সত্যি ভাত ডালে এসে দাঁড়ালো। মাঝে মধ্যে ডালটুকুও জুটল না বাবুসোনার। আলু ভাতে ভাত এবং ডিম সেদ্ধ। অফিসের পথে যেতে যেতে সে বেয়াদবু বুঝল, এতদিন মা ছিল বলে যে সমস্ত কিছুই সহজলভ্য মনে হয়েছে, বিশ্ব সংসারে সেটুকু আদৌ সহজলভ্য নয়। এই এত সব ঝামেলা পাকানোর পর অদিতি তার একমাত্র মেয়ে কুসুমের দিকে ফিরতেই টের পেল ওর মনটাই বিষণ্ণ। অথচ এই কুসুমের সঙ্গেই তার দিন রাত ঝগড়া হতো। ছেলেকে আতুপুতু করো কেন, বাবাকে নিজেরটা করে নিতে বলো না কেন, যার ছেলে বর রোজগার করে তাকে কেন শ্বশুরের আয়ার কাজটাও করতে হবে। সেই মেয়ে তার নিত্য কলহের সঙ্গিনীটিকে হারিয়ে বড়ই কষ্টে আছে। অদিতি তাই ভাবল, এ কক্ষপথ থেকে ছিটকে যাওয়ার আগে শেষবারের মতো মেয়ের সাথেই দেখা করবে। এক নিভতে থাকা বিকেলে অন্যমনস্ক কুসুমের সামনে এলো অদিতি। ভেবেছিল কুসুম হয়তো ভয় পাবে কিংবা ঘাবড়ে যাবে, কিন্তু সেসব কিছুই হলো না। কুসুম ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, মা। চোখ বেয়ে তার গড়িয়ে নামলো জল। অদিতি বলল, কাঁদিস না, কতদিন গল্প করি না, ঝগড়া করি না, জানিস আমি কি কি করেছি। অদিতি ওর দিনগত পাপক্ষয়ের ঘটনা সব একে একে শোনাচ্ছিল কুসুমকে। আচমকা থেমে গেল। কুসুম নির্বিকারভাবে এক মনে শুনে যাচ্ছিল। অদিতি নিজের কথা থামিয়ে আচমকা জিজ্ঞেস করল, খুব খারাপ করেছি না রে মা? কুসুম ছেলে মানুষের মতোই বলল, এমন ভাবছো কেন? সত্যি তো, তোমার অভাব টের পাওয়া দরকার। অদিতি ঘাড় নাড়ল। জানি, কিন্তু মায়ের মন তো।
গল্পের ড্রাকুলার মতো রক্ত খেয়ে নিতে কি পারে? অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর নীরবতা ভেঙে কুসুম বলল, আচ্ছা মা, সংসারের চেয়ে ভয়ঙ্কর কোনো ড্রাকুলা কি আদৌ আছে? তোমাকে তো এই সংসার রক্ত শূন্য করে ছেড়েছে, এখনো ভেবে যাচ্ছ এ সংসারের জন্য? অদিতি উত্তর দিতে পারেনি। আজ অদিতি কোথায় কে জানে। পুনর্জন্ম হয়ে আবার কোনো সংসারের ঘানি টানছে কিনা তাও বলা যায় না। কিন্তু সেদিনের কথাটা ফেলে দিতে যে পারেনি এটুকু নিশ্চিত। সত্যিই তো, সংসারের চেয়ে বড় রক্তখেকো ড্র্যাকুলা কি আর আছে? হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।